নতুন বছরে জুলাই গণহত্যার বিচারের আশা, শক্ত পররাষ্ট্রনীতিতে মাথা উঁচু করে চলার প্রত্যয়। আমাদের যেই অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে। মাত্র 15% বই নিয়ে শিক্ষার্থীদের বছর শুরু, 20 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের আশা। দেড় যুগে পুঁজিবাজার থেকে 1 লাখ কোটি টাকা হাওয়া, সংস্কার শেষে এবছরেই ঘুরে দাঁড়ানোর আশা। মাসের পর মাস বেতন পান না জাতীয় দলের 2 নারী ক্রিকেটার, নথি খুঁজে পাচ্ছে না বিসিবি। স্বাগত এখন বাণিজ্যে, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বহির্বিশ্বের দাসত্ব শিকল থেকে মুক্ত হয়ে শক্ত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের বাংলাদেশ। ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার করে রচিত হবে স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প। অতীতের দুঃখ দুর্দশার স্মৃতি মুছে রচিত হবে নতুন অধ্যায়। রাজনৈতিক ঐক্যের হাত ধরে তৈরি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। 2025 সালে এমন প্রত্যাশা করছেন সাধারণ ছাত্র জনতা। তবে সব প্রত্যাশা ছাপিয়ে 25-এর মধ্যেই জুলাই গণহত্যার বিচারের তাগিদ তাদের। আর জানাচ্ছেন বেলায়েত হোসাইন। 25-এর রাঙা সকালে যে সূর্যটা উদিত হলো, তার পেছনের ইতিহাস কতটা বিষাদময়। অতীতের 53টা সূর্যোদয় নিশ্চয়ই সেই সাক্ষ্য বয়ে চলে। অবশেষে অস্তমিত হয়েছে হতাশার কালো মেঘে ঢাকা আকাশে। 1971 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, প্রশ্নটা তো সেখানেই। স্বাধীনতার এত বছর পরও কেন 24 সালে এসে সেই একই মুক্তির আশায় রক্তে লাল রঞ্জিত হয়েছে প্রিয় মাতৃভূমির জমিন। 52টা গ্লানিময় বছর শেষ করে যখন 53তম বছর তথা 2024-এ এসে দাঁড়িয়েছিল লাল সবুজের বাংলাদেশ, তার শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক ডামি নির্বাচনের মধ্য দিয়ে। এরপর ভঙ্গুর অর্থনীতিতে মানুষের নাভিশ্বাস আর ফ্যাসিবাদের জাঁতাকলে পড়ে কত শত অধিকার বঞ্চিত হতে থাকলো প্রজাতন্ত্রের মালিক নামের সাধারণ জনগণ। সকল বঞ্চনার কড়ায় গণ্ডায় হিসেব বুঝিয়ে দিতে বছরের ঠিক মাঝামাঝিতে তরুণ ছাত্র জনতার রাজপথের লড়াই ছিল এক বিস্ফোরিত গণ অভ্যুত্থানের দ্রোহযাত্রা। এর মাঝে কত প্রাণ অকালে ঝরেছে, কত দেহ ক্ষতবিক্ষত হয়ে বঙ্গুত্ব বরণ করে নিয়েছে। তবুও তাদের একটাই প্রত্যয়, মাতৃভূমি অথবা মৃত্যু। যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময়ের দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারা বলছেন এই যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো, সেই উত্তরণটা যেন আরও বেশি স্থিতিশীল হয়। দীর্ঘ সময়ের একটা অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছি এই প্রজন্ম। আমরা চাই 24 পরবর্তী সময়ে 25 সালে যখন আমরা পা রাখবো, তখন এই অতীতের যে কনফ্লিক্ট, আমাদের যে ব্লাডশেড, আমাদের যেই অধিকার যে আমাদের ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 25টা আমাদের শুরু হোক ঐক্যের মধ্য দিয়ে, 25টা আমাদের এই 25 সালটা শুরু হোক সংস্কারের মধ্য দিয়ে, এবং ঐক্য এবং সংস্কারের সংমিশ্রণে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচনের দিকে আমরা এই 25-এর মধ্য দিয়ে আমরা যাই। আই জাস্ট হোপ যে 2025 সালে আমাদের এই যে একটা নব উত্তরণ হয়েছে, একটা বৈপ্লবিক উত্তরণ হয়েছে মনস্তাত্ত্বিক এবং রাজনীতি সংস্কৃতি সব দিক থেকে, সেই উত্তরণটাকে আমরা আরও বেশি স্টেবল ফর্মে একটা ফরমেশনের মধ্যে দিয়ে দেখতে পারবো। 2025 সালে তাদের প্রত্যাশা, সমাজে থাকবে না কোনো বৈষম্য, মানুষ মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। যখন ইউনূস সরকার এখানে ক্ষমতা নেয়, তাদের কাছে কিন্তু লিটারালি একটা শ্যাটার্ড দেশ, সে কিন্তু টুকরাগুলোকে তার জোড়া লাগাতে হচ্ছে। আমরা আশা করতে পারি যে 2025 সালে বাংলাদেশের একটা যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে, অন্তত দালিলিক পরিবর্তন। 2025 হবে
সম্ভাবনার বছর, যখন ছাত্র এবং নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার জায়গা থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির আগমন ঘটবে। এই যে এত এত প্রত্যাশা, তার জন্যই প্রয়োজন জাতীয় ঐক্য। 25-এর প্রত্যাশা অবশ্যই এই ঐক্য অটুট থাকুক ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মাঝে। ফ্যাসিবাদের বিরোধিতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক পক্ষগুলো একই সুরে তারা কথা বলবে। একটা পয়েন্টে যে এই দেশটাকে আমাদের একটা মিনিমাম রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট, যেটা আসলে এই রাজনৈতিক সংগঠনগুলোও করেছিল। আমি বিএনপি বলি বা জামাত বলি, সকল পলিটিক্যাল পার্টির কিন্তু সেই 23 সাল থেকে একটা কমিটমেন্ট ছিল। ফেসিবাদের বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে ঐক্যটি অটুট থাকুক, কারণ পরবর্তী বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তবে সকল প্রত্যাশা ছাপিয়ে তাদের দাবি অবশ্যই বিচার করতে হবে গণহত্যার। আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, গুম খুন করেছে, আমরা যদি বিচারটাকে নিশ্চিত করতে পারি, পিলখানা থেকে শুরু করে শাপলা, পরবর্তীতে বিএনপি নিধন, জামাত নিধনের যেই নোংরা যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে, সেগুলোর যদি বিচার আমরা নিশ্চিত করতে পারি, এই সরকারের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থার জায়গাটি সুদৃঢ় হবে। এটা প্রত্যাশার বিষয় না, এটা করতেই হবে। গণহত্যার বিচার এটা করতেই হবে। গণহত্যার বিচারের আগে কোনো ধরনের নির্বাচনী কাঠামোর মধ্যে আমরা ঢুকতে চাই না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024-এ মানুষের মুক্তির যে সূত্রপাত হয়েছে তার পূর্ণতা পাক 2025-এ এসে। এক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী সরকারের বিকল্প হয়ে উঠতে হবে জনগণকে। এই রাষ্ট্র জনগণের সম্পত্তি, তা জনগণের হাতেই ফিরে আসতে হবে। 24 হচ্ছে মুক্তির বছর, কিন্তু মুক্তি জিনিসটা তো দুদিনের ব্যাপার না, এটা মুক্তির সূত্রপাত হলো। দাবি ছিল এখনো বিকল্প নাই, তো জনগণকে প্রমাণ করতে হবে তার একটা বিকল্প আছে। সেই বিকল্প হচ্ছে সমগ্র জনগণ। আমরা এক পরিবারের জায়গায় আরেক পরিবার যেমন চাই না, এক নেতার পরিবর্তে আরেক নেতাও চাই না, কিন্তু জনগণের যে সম্পত্তি এই রাষ্ট্র, সেটা যেন তাদের হাতে ফিরে আসে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিকে বাইরে রেখেই সুসংহত করতে হবে জাতীয় ঐক্যকে। এই মুক্তিযুদ্ধকে বদভাবে যারা ব্যবসায়ী পরিণত করেছিল তাদের বাদ দিয়ে ঐক্য করতে হবে। সবাইকে মিলে একটা ঐক্য, এটা কোনো জাতীয় ঐক্য নয়। ফ্যাসিবাদকে উৎখাত করার সংগ্রামে যারা যারা লড়াই করেছিল তাদের সকলের কণ্ঠস্বর যেন আগামী দেশের নির্বাচন ব্যবস্থায় থাকে, এইটাই হচ্ছে জাতীয় ঐক্য। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে চেতনার নামে যে বাণিজ্য চলেছে, তা যেন 24 পরবর্তী বাংলাদেশে আর কখনো পুনরাবৃত্তি না হয়। 2025 সালে এটাই প্রত্যাশা প্রবীণ এই রাষ্ট্রচিন্তকের। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে, যদিও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আজিমপুর গার্লস স্কুল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন কবে নাগাদ শতভাগ বই বিতরণ সম্ভব হবে, অভিভাবক এবং শিক্ষকরা কি বলছেন? উজ্জ্বল, আমরা জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র ধরে যদি বলি, জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে 20 জানুয়ারি নাগাদ তারা শতভাগ বই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার তাদের একটি লক্ষ্য রয়েছে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয়, আজকে যেহেতু আমরা এই যে বই, আজকে যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে হাতে আসলে সারা দেশেই বই পৌঁছে যাচ্ছে, এবং আমরা যে স্কুলটিতে রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীরা শতভাগ বই পাচ্ছে না, তারা বিভিন্ন শ্রেণীরই কিছু কিছু করে বই পাচ্ছেন, কেউ একটা করে, কেউ দুটো করে, কেউ তিনটা করে বই পাচ্ছেন। এবং আরেকটা বিষয় এখানে বলতে হয় যে আমরা কিন্তু এবার বইয়ের মান নিয়ে যদি একটু বলি, আমরা বিগত সময়ে যেভাবে দেখেছি যে বইয়ের মান সবচেয়ে খারাপ ছিল, যেখানে কাগজের মান যতটুকু থাকার কথা, জিএসএম কিংবা ব্রাইটনেস, সেগুলো কিন্তু এবার অনেকটাই রক্ষা করা হয়েছে। এবং আমরা দেখছি যে বইয়ের মান নিয়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে একটি সন্তুষ্টি রয়েছে। বিগত সময়ে যেসব বই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পড়তে পড়তেই আসলে ছিঁড়ে যেত, সেই বইগুলো কিন্তু এবারের বইগুলো একেবারেই আমরা মানসম্মত দেখছি। এবং একটা বিষয় আসলে একটু বলে রাখি যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পতনের পর আসলে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, আওয়ামী লীগের তৈরি যে বিতর্কিত
2021-এর কারিকুলাম সেটিকে বাতিল করা হয়, যেটিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানেরই একটি আকাঙ্ক্ষা হিসেবে বাতিল করা হয় এবং আমরা এরপরে সেখানে 2012 সালের শিক্ষাক্রমটাকে নিয়ে আসা হয়। সেই কারিকুলামটাকেও কিন্তু পরিমার্জন, সংস্করণ, সংযোজন, বিয়োজন সেখানে নিয়ে আসা হয়। এই যে 2012 সালের কারিকুলামকে সংস্কার করা বা সংযোজন বিয়োজনের একটা জায়গায় করা, এরপরে টেন্ডার প্রক্রিয়া সব মিলিয়ে কিন্তু এবার সরকার আসলে অন্তর্বর্তী সরকার বই ছাপানোর খুবই অল্প সময় পায়। এই অল্প সময়ের মধ্যেও আমরা দেখেছি যে 15% বই ইতোমধ্যেই কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ যেখানে 40 কোটি বই এবার শিক্ষার্থীদের 4.5 কোটি শিক্ষার্থীর মাঝে 40 কোটির বেশি বই বিতরণের লক্ষ্য এবার সরকারের, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই অল্প সময়ে সরকার 15% বই ইতোমধ্যেই মাঠ পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এবং আমরা যতটুকু জানি যে 20 জানুয়ারির মধ্যে বাকি বইগুলো কিন্তু শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য রয়েছে সরকারের। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে রাজধানীর আজিমপুরের গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বই বিতরণের সবশেষ তথ্য। রাজধানী থেকে বই বিতরণের সবশেষ বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ বিন্নুর। এদিকে বই বিতরণের আরও খবর জানাতে চট্টগ্রামের কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম ও ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আছেন হারুনুর রশিদ। প্রথমেই জানবো বন্দরনগরীর খবর। ফয়সাল, জানাবেন বই বিতরণ কার্যক্রম কেমন দেখছেন? যারা পাননি কবে নাগাদ হাতে বই পৌঁছাবে, সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণ পেতে বিদ্যালয়ে এসেছেন শিক্ষার্থীরা, তবে এবার সেই পরিমাণে আসলে কাঙ্ক্ষিত পরিমাণে বই না আসার কারণে সেইভাবে বই বিতরণের যে কার্যক্রম সেটি করা হচ্ছে না, অর্থাৎ অনেকটা অনানুষ্ঠানিকভাবেই এই বই বিতরণ চলছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা আছি কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং এইখানে আমরা যেটি দেখছি যে প্রস্তুতি নিয়েছেন শিক্ষকরা, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। তবে এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছে তিনি জানিয়েছেন যে এখানে 350 শিক্ষার্থী আছে। তবে এই 350 শিক্ষার্থীর মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যেই শিক্ষার্থী আছে তাদের সম্পূর্ণ সেট বই এসেছে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং গণিত যে বইগুলো সেগুলো চলে এসেছে। তবে তৃতীয় শ্রেণীর 50% বই এসেছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর যে বই তার বইগুলো এখনও এখানে পৌঁছয়নি। তবে তারা আশা করছেন যে কয়েকদিনের মধ্যে সে বইগুলো পৌঁছে যাবেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর যে মাধ্যমিক স্কুলগুলো আছে সেখানে কিন্তু মোট চাহিদার মাত্র 28% বই এসেছে। এবং আমরা যেটি জানি যে এখানে মাধ্যমিকে যেই শিক্ষার্থী আছে সেগুলো কিন্তু প্রায় 16 লক্ষ শিক্ষার্থী আমরা যেটি জানি, এবং 16 লক্ষ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা আছে 2,48,00,000, যার বিপরীতে বই এসেছে মাত্র 2.5 লক্ষ, অর্থাৎ চাহিদার মাত্র 1%। আর যেটি প্রাথমিকে আমরা দেখছি যে আসলে এখানে 4066টি বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 10 লাখের মতো, যেখানে বইয়ের চাহিদা আছে 44 লাখ এবং যেই 44 লাখের বিপরীতে বই এসেছে মাত্র 12 লাখের মতো, অর্থাৎ এখানেও কিন্তু চাহিদার অর্থাৎ খুব কম পরিমাণ বই, অর্থাৎ 28% বই এখানে এসেছে। এবং সে কারণে আসলে সীমিত পরিসরে এবার বইয়ের যে বিতরণের যে কার্যক্রম সেটি চলছে। এবং যারা শিক্ষক আছেন তাদের এনসিডিবি থেকে জানানো হয়েছে যে আসলে আরও কয়েকদিন হয়তো লাগবে সবগুলো বই হাতে পেতে, এবং সম্ভবত 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে এই বইগুলো পৌঁছানো হবে। এবং আমরা যেটি দেখছি যে এখানে শিক্ষকরা বলছেন যে এবারের যে বইগুলো এসেছে এনসিটিভি থেকে সেগুলোর অর্থাৎ সেগুলোর কিন্তু যে মান সেগুলো অনেক ভালো, এবং যেই পৃষ্ঠা বা যেই সজ্জা ব্যবহার করা হয়েছে সেগুলো অনেকটাই উন্নত মানের। এবং মূলত এখানে যারা শিক্ষক আছেন বা কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন যে শিক্ষাক্রমের পরিবর্তন, পাঠ্য বই পরিমার্জন এবং নতুন করে দরপত্র দেওয়া কিংবা ছাপা কাজে বিলম্ব হওয়ার কারণেই মূলত এবারের যেই বই বিতরণ কার্যক্রম সেটি কিছুটা সীমিত পরিসর হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সেই উৎসবের আমেজ আছে, এবং শিক্ষার্থীদের পাশাপাশি আমরা যেটি দেখছি যে এখানে যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এসেছেন তাদের সাথে বই নিতে, এবং এখন আসলে সেই বই বিতরণ কার্যক্রম চলছে। এবং আমরা যেটি দেখেছিলাম যে চট্টগ্রামের আগের বছরের যে বই দেওয়ার রেওয়াজ সেখানে কিন্তু অনেকটাই উৎসবের আমেজ ছিল। তবে এবার যেহেতু বই আসেনি সেহেতু শিক্ষার্থীদের মাঝে কিংবা অভিভাবকদের মাঝে কিন্তু সেইভাবে বই নেয়ার যে বিষয়টি বা বই স্কুলে এসে নেয়ার যে কার্যক্রম সেটি কিছুটা স্থবিরতা আছে। এবং এখন আসলে যেটি দেখছি যে প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশাপাশি মাধ্যমিকেও কিছু পরিমাণে বই দেওয়া হচ্ছে, এবং মূলত ক্লাস 6ষ্ঠ শ্রেণীর বই এসেছে মাধ্যমিকে, বাকি যে ক্লাসগুলো আছে সেগুলোতে পর্যায়ক্রমে বই আসবে। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, তিনি জানাবেন ময়মনসিংহে বই বিতরণ কার্যক্রমের সবশেষ।
ফয়সাল, ময়মনসিংহেও বই বিতরণ কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা সকাল থেকে আছি ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এখানে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম তিনি এখানে এসেছিলেন এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে কিন্তু এখানে বই বিতরণ করা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে বই গ্রহণ করার জন্য। এবং কিছুক্ষণ আগে জেলা প্রশাসক কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বই এখান থেকে নিয়ে বেশ আনন্দের সাথেই কিন্তু তারা যেখানে বই দেওয়া হয়েছে সেই মঞ্চ ত্যাগ করেছে এবং অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান করছেন বই গ্রহণ করার জন্য। আমরা শিক্ষা বিভাগ, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ময়মনসিংহ জেলায় কিন্তু এবছর প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই পাওয়া গেছে এবং এই 3 শ্রেণীর বই কিন্তু এখানে বিতরণ করা হচ্ছে। এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের শুধু 10ম শ্রেণীর 3টি বই এসেছে বলে আমরা জানতে পেরেছি। এখানে এবছর ময়মনসিংহ জেলায় প্রাথমিকের প্রায় 34 লাখ বই কিন্তু এখানে চাহিদা ছিল, এর মধ্যে মাত্র 13.5 লাখ বই এখানে এসেছে এবং যে বইগুলো আজকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এবং মাধ্যমিক পর্যায়ে যারা এখানে আছেন তারা 10ম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন তাদের হাতে কিন্তু এখানে বই তুলে দেওয়া হবে। এবং আমি যদি একটু জানাই যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ আগ্রহ রয়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে যারা বই পাবে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবে একটু আক্ষেপও রয়েছে, বিশেষ করে যে শ্রেণীগুলোর শিক্ষার্থীরা বই পাবে না তাদের মধ্যে কিন্তু একটু মনোবেদনা বা কষ্ট রয়েছে। তবে শিক্ষক এবং প্রাথমিক এবং মাধ্যমিক যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ময়মনসিংহ জেলার চাহিদা অনুযায়ী যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু এখানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সবগুলো বই পাওয়া যাবে বলে যারা শিক্ষা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এটি আসার পরেই কিন্তু শিক্ষার্থীদের হাতে বইগুলো দ্রুত পৌঁছে দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমি একটু যদি জানাই, আজকে আমরা যে স্কুলটিতে রয়েছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এই স্কুলটি ছাড়াও ময়মনসিংহ জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই যে বইগুলো পাওয়া হয়েছে সেই বইগুলো কিন্তু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং বই পেয়ে কিন্তু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত এবং নতুনভাবে নতুন উদ্যমে তারা পড়াশোনা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। 2021 সালের পর 2024-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। বছর জুড়ে সূচকের পতনে নিঃস্ব হয়েছেন অনেকে, যা অনেকটা নীরব রক্তক্ষরণ বলছেন তারা। এর কারণ হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলের লুটপাটকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তবে যে সংস্কার শুরু হয়েছে এতে এবছরের মাঝামাঝি এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও জানাবেন আতাউন নিয়ন। ফিরে দেখা 2024-এ বছর জুড়েই টালমাটাল ছিল পুঁজিবাজার। সূচক, মূলধন, পুঁজি কমে নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। 24-এ 5 আগস্ট শেখ হাসিনা পতনের সাথে সাথে সে সময়ের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা আত্মগোপনে গেলে সামনে আসতে থাকে বাজারের আসল চিত্র। এতে একদিকে 15 বছরের স্বৈরাচারী শাসন যেমন বাজারের ক্ষতি করেছে, অন্যদিকে 5 আগস্টের পরে এ খাতকে পুনরুদ্ধারের অপার সুযোগ পাওয়া গেছে। বছরটিতে দেখা যায় অর্থ পাচার, রিজার্ভ সংকট, বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া অস্থিরতা পুঁজিবাজারকে আরও তলানিতে ঠেলে দিয়েছে। ফলে পুঁজিবাজারে ধারাবাহিকভাবে সূচকের পতনের সঙ্গে কমেছে বাজার মূলধন। এমন পরিস্থিতিতে বিএসইসির নতুন কমিশনাররা দায়িত্ব নেওয়ার পর কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও তা খুব একটা কাজে আসেনি। তথ্য বলছে গত 1 বছরে সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি, আর বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে সোয়া লাখ কোটি টাকার বেশি, আর লেনদেনের খরা ছিল সারা বছর জুড়েই। এদিকে অর্থ মন্ত্রণালয় ও বিএসইসি নতুন উপদেষ্টা ও কমিশনার পাওয়ার পর জানানো হয় পুঁজিবাজারের আসল অবস্থার কথা। জানানো হয় আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে পুঁজিবাজারে অবাধ লুটপাট হয়েছে। এ সময় অসংখ্য দুর্বল ও অস্তিত্বহীন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়। এসব কোম্পানি এখন বাজারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর শ্বেতপত্র কমিটি জানিয়েছে গত 1.5 যুগে বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। গত কয়েক বছরের মধ্যে 2024-এ দেশের পুঁজিবাজারে সবচেয়ে বেশি পতন ঘটেছে।
এতে 2010-এর পর গত বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। ফলে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন, যার কারণ হিসেবে গত দেড় যুগে লুটপাটকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। যে কারণে সংস্কারের সুফল অতি দ্রুত সামনে না আসলে বিনিয়োগকারী ধরে রাখা নিয়ে আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে গত 15 বছরে যে অস্তিত্বহীন মন্দ কাগজ কোম্পানি বাজারে আনা হয়েছে, এতে গত বছরেও প্রায় 1 লাখ বিনিয়োগকারী বাজার ছেড়েছে। আর পট পরিবর্তনের পর নামমাত্র কোম্পানি তালিকাভুক্তির পরিমাণও কমেছে। নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার পর খায়রুল ও শিবলি কমিশনারদের আমলে করা অনিয়ম 4 মাসে প্রায় 1000 কোটি টাকা জরিমানা করা হয়েছে, যা এতদিন দায় মুক্তি দিয়ে আসা হচ্ছিল কারসাজিকারীদের। আর এই কারণে বর্তমান কমিশন আসার পর এ বাজারের আস্থা ফেরাতে গঠন করে অনিয়ম কারসাজি দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি। সেই সাথে সংস্কারে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। তাই বিগত সময়ে এই বাজার লুটপাটের পুঁজিবাজার ছিল বলে জানান বিশ্লেষকরা। বিগত সময় যেগুলো ঘটে গেছে সেটার কিন্তু দায় দায়িত্ব আসলে বর্তমান কমিশনারের যেমন নাই, বর্তমান সরকারেরও তেমন নাই। দিকে হচ্ছে তারল্যের যে একটা জটিলতা, অন্যদিকে হচ্ছে মানুষের আস্থার একটা সংকট। এই দুইটার কম্বিনেশনে কিন্তু পুঁজিবাজারে যে অবস্থাটা আছে। তবে আমি যদি সম্ভাবনার কথা বলি তাহলে অবশ্যই 2025 সালের মিড রেঞ্জে যেই কাজগুলো হাতে নেওয়া হয়েছে তার কিছু কিছু সুফল অর্থনীতিতে দেখা দিবে। তবে সঠিকভাবে সংস্কার হলে আগামী বছরেই বাজার ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করলেন এই বিশেষজ্ঞ। ইনভেস্টমেন্ট স্লো ডাউন হয়েছে, এগুলো আমাদের সত্য কথা আমরা স্বীকার করে নিতে হবে। কিন্তু নিউ ইয়ার যেটা আমরা সামনে আমরা দেখতেছি 2025, সেখানে আমি আশা করতেছি যে সুদের হারটা নমনীয় হবে, শেয়ার বাজারের দিকে আবার ফান্ড ইনফ্লো করবে, ফেরত আসবে। বিশেষজ্ঞরা বলছেন জুলাই বিপ্লবের মাধ্যমে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগাতে না পারলে এ বাজার তলানিতে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছর 2025 বরণ করল বাংলাদেশ। আতশবাজি, ফানুসসহ নানা আয়োজনে পুরানোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। নাগরিকদের প্রত্যাশা পরিবর্তিত বাংলাদেশ 2025 সালে পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। নিষেধাজ্ঞা অমান্য করেই পুরান ঢাকার আকাশ সেজেছে বর্ণিল রঙের আতশবাজিতে। মুহুর্মুহ আতশবাজি আর পটকার শব্দ বার্তা দিয়েছে পুরাতন বিদায়ের। মহাধুমধামে আহ্বান জানিয়েছে নতুনকে। 2025-এ একটা সুন্দর দেশ চাই, স্বাধীন দেশ চাই, সুষ্ঠুভাবে স্বাধীন নাগরিক হিসেবে এই দেশে বাঁচতে চাই শান্তিতে। ভালো কিছুই চাই, যাতে সামনের দিনগুলো অনেক ভালো যায়। খোলা স্থানে জমায়েত নিষেধ ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তাই ছাদে ছাদে জমকালো আয়োজন। উৎসাহের কমতি নেই উদযাপনেও। লোকসমাগম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। 2024 সালকে ঘটনাবহুল ও স্মরণীয় বলছেন অনেকেই। তাতে প্রাপ্তি অপ্রাপ্তির মিশেল। 24 তো খারাপই ছিল, কিন্তু আরেক দিক দিয়ে ভালো যে স্বৈরাচার পতন হয়েছে। আমাদের অনেক স্বজন হারাইছি, আর ভালো বলতে সব ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বৈর শাসকের হাত থেকে মুক্ত পাইছি। 2024-এ যেগুলো হয় নাই 2025-এ ইনশাল্লাহ সেগুলো করার চেষ্টা করব। সেসব দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে সুখ, সমৃদ্ধি আর শান্তির প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। সবাই যেন পাখির মতো উঠতে পারে, এরকম ভালো চাই। দ্রব্যমূল্য সহ, নিরাপত্তা সহ, জাতীয় নিরাপত্তা সহ, বৈষম্যহীন বাংলাদেশ হোক, এটাই আমাদের প্রত্যাশা 2025-এ। 31st নাইট ও নতুন বছর উদযাপনে বিশৃঙ্খলা ঠেকাতে নগরী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। রকিবুল রাহাত, এখন, ঢাকা। আতশবাজি আর বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জমকালো আয়োজনে ইংরেজি নববর্ষকে বরণ করে নিচ্ছে সাধারণ মানুষ আর পর্যটকরা। টাইম জোনে ভিন্নতা থাকায় যুক্তরাষ্ট্রে আরও কয়েক ঘন্টা পর উদযাপিত হবে নববর্ষ। বিস্তারিত জানাচ্ছে নিশিতা ব্রহ্ম। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই আতশবাজি আর আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো আকাশ। বর্ণিল নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে পুরো বিশ্ব। বেজে উঠেছে লন্ডনের বিগ বেন।
প্যারিসে বর্ষবরণে আইকনিক চ্যাম্পস এলিসিস এভিনিউতে হয়েছে জমকালো আয়োজন। জার্মানিতে ব্র্যান্ডেনবার্গ গেটে বর্ষবরণ আয়োজন দেখতে ভিড় করেছেন হাজার হাজার মানুষ। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। কারফিউর কারণে বর্ষবরণ নিয়ে কোনো আয়োজন ছিল না ইউক্রেনের রাজধানী কিয়েভের ল্যান্ডমার্ক মেইদান স্কোয়ারে। অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় ইংরেজি নতুন বছরকে। হারবার ব্রিজের সামনে স্থানীয়দের পাশাপাশি হাজির হন অন্তত 10 লাখ দেশি বিদেশি পর্যটক। দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, সম্প্রচার মাধ্যমে সরাসরি সিডনি হারবারের বর্ষবরণের অনুষ্ঠান দেখেছেন বিশ্বের 50 কোটিরও বেশি মানুষ। নতুন আশা নিয়ে নববর্ষ এসেছে অস্থির মধ্যপ্রাচ্য। কাতারের লুসাইল বোলভার্ডে বর্ণিল আতশবাজিতে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাধারণ মানুষও স্বাগত জানিয়েছে ইংরেজি নববর্ষকে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে ড্রোন আর আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। দুবাইতে বর্ণিল সব আতশবাজির প্রদর্শনী ছিল স্কাই স্ক্র্যাপার বুর্জ খলিফার ওপর। বিমান বিধ্বস্তে 179 জন নিহতের ঘটনায় নতুন বছরে তেমন কোনো আয়োজন নেই দক্ষিণ কোরিয়ার। বর্ণিল নানা আয়োজনে বর্ষবরণ উদযাপিত হয়েছে জাপান, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বের বিভিন্ন দেশে 39টি ভিন্ন টাইম জোনের কারণে নতুন বছর উদযাপনে 26 ঘন্টার মতো সময় লেগেছে পুরো বিশ্বে। সবার আগে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতি। এরপর নতুন বছর এসেছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে। কিছুক্ষণের মধ্যে ইংরেজি নতুন বছরকে বরণ করবে যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। প্রায় 200 বছরের পুরনো চা বাগানগুলোতে নতুন করে চা গাছ রোপণ না হওয়ায় এবং বাগানের জায়গায় অন্য ফসল আবাদ করার ফলে দিন দিন সংকুচিত হচ্ছে চা শিল্প। অন্যদিকে প্রায় প্রতিটি বাগানে কাঁচি দিয়ে পাতা তোলা ও অপরিষ্কার কারখানার কারণে কমছে গুণগত মান। এম এ হামিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। দেশের 169টি চা বাগানের মধ্যে 148টি সিলেট অঞ্চলে, এর মধ্যে মৌলভীবাজারেই 92টি। চা আবাদের কথা বলে বাগান কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে জমি লিজ নিলেও সেখানে করা হচ্ছে রাবার চাষ, বৃক্ষরোপণ, মাছ চাষ, আনারস সহ বিভিন্ন চাষাবাদ, যাতে এই শিল্পে ধস নামতে শুরু করেছে। বাগানের ছায়াদানকারী গাছগাছালি ও টিলাভূমি কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, ফলে দিন দিন নষ্ট হচ্ছে বাগানের জায়গা। প্রায় সবগুলো বাগানেই কাঁচি দিয়ে পাতা কাটায় কমেছে চায়ের গুণগত মান। চা ফ্যাক্টরিগুলি বর্তমানে মালিকদের গলার পার হয়ে গেছে, না পারে রাখতে, না পারে ছাড়তে। অনেক বাগানের মালগুলা ব্রাউন কালার মাল আসতেছে, হালকা হোয়াইটের, এই মালগুলা আমাদের চলে না, এগুলো প্যাকেটজাত করতে একটু সমস্যা হয়। বর্তমান যে বাজার, এই বাজারে বাইরের পরিমাণ খুব কম, পার্টিসিপেন্ট কম, তাতে আসলে বাজারে তেমন চা বিক্রি হচ্ছে না। চা যখন উৎপাদন করে থাকি তখন সাথে সাথে আমাদের চাগুলো বিক্রি হয়ে গেলেই ভালো। চা বিক্রি হওয়ার সাথে সাথে আমাদের টাকাগুলি ব্যাংকে চলে আসে এবং তাতে আমাদের বাগানের লেবার পেমেন্ট বা অন্যান্য খরচ করতে সুবিধা হয়। এদিকে শ্রমিক অসন্তোষ ও শ্রমিকের মজুরি না দেয়ায় কাজ বন্ধ থাকায় এবছর কমেছে চায়ের উৎপাদন। 1 কেজি চা তৈরিতে 220 টাকা খরচ হলেও তা বিক্রি করতে হচ্ছে 160 টাকায়। আমাদের মজুরি পরিশোধ না করার কারণে কাজের মধ্যে একটা স্পিড, একটা আমাদের গতির মধ্যে একটা স্থবিরতা একটা দেখা দিচ্ছিল এবং এটা যেন কাজের আউটপুট একটা মানে খুব একটা পাইনি। উৎপাদন খরচ থেকে অকশন মূল্য কম পাওয়াতে মূল সমস্যাটা এখানে। তো আমরা সাম্প্রতিককালে কোম্পানির ফান্ড বৃদ্ধির জন্য প্লেসমেন্ট শেয়ার আমরা বলি, ওটা একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। বাগান মালিকরা বলছেন বিদ্যুৎ, গ্যাস সহ বেশিরভাগ উপকরণের দাম বাড়লেও কমেছে চায়ের দাম। এতে অনেকেই বাধ্য হচ্ছেন বাগান বন্ধ করতে। তবে চা শিল্পের উন্নয়নে কাজ চলমান রয়েছে বলছেন চা বোর্ডের চেয়ারম্যান। বাগান মালিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন তিনি। কোয়ালিটিটাকে এমফাসাইজ করার জন্য আমাদের দিক থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে টি বোর্ডের দিক থেকে যত ধরনের সহযোগিতা, লাইক ট্রেনিং করানো, তাদেরকে বোঝানো, কর্মশালা করা, তাদের সাথে আলোচনা সভা করা, এগুলো সবই আমরা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে এটার ইন্টেন্সিটি বাড়াবো। চা শিল্পের উন্নয়নের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে ধীরে ধীরে বাড়বে বাগানের সংখ্যা, ধ্বংসের মুখ থেকে রক্ষা পাবে চা শিল্প। এখন মৌলভীবাজার।
ইরি বোরো ধান রোপণের আগেই তার আগে জমিতে জমে থাকা কচুরিপানা ও ঘাস পরিষ্কার নিয়ে বিপাকে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিলের কৃষকরা। কৃষকদের লাভের একটি অংশ চলে যাচ্ছে জমি পরিষ্কারে। কৃষি অফিসের পরামর্শ, আগাছা পচিয়ে জৈব সার তৈরি করতে পারলে কমবে খরচ। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিল প্রায় ৩,২০০ হেক্টর আয়তনের এই বিলে বছরে আবাদ হয় শুধু একটি মাত্র ফসল। ইরিবোরো ধানের চাষে চলে কৃষকদের সারা বছরের ভরণ পোষণ। বিঘা প্রতি অন্তত ২৮ থেকে ৩২ মণ পর্যন্ত ধানের উৎপাদন হলেও কচুরিপানা ও ঘাস পরিষ্কারে ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। অতিরিক্ত খরচে লাভের মুখ দেখায় কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। কৃষকরা জানান, গত ৪ বছর আগে নওগাঁ সদর ও রানীনগর উপজেলার বিলের মাঝে খাল খনন করার পর থেকে পানির ঢেউ বন্ধ হয়েই হাসাইগাড়ি বিলের জমিতে জমতে থাকছে আগাছা। কোমর সমান পানিতে নেমে এই ঘাস পরিষ্কার করতে গুনতে হচ্ছে বিঘা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা। স্তূপ করা ঘাসে কমে যাচ্ছে জমির পরিমাণ। এতে অন্তত ৩ মণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। বোরো ধানের আবাদ ও কাটা মারাইয়ে খরচ পড়ে বিঘা প্রতি প্রায় ১৭ থেকে ১৮ হাজার টাকা। তার সাথে যুক্ত হচ্ছে কচুরিপানা ও ঘাস পরিষ্কারের অতিরিক্ত খরচ। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি কৃষকদের। এই কচুরিপানা বিঘাহারি ৫,০০০ টাকা আমরা চুক্তি নিই। নেওয়ার পর মনে করো ৬ পার্টি আমরা কাজ করি, ৬ জন, ২ দিন সময় লাগে। এই কচুরিপানা যদি না আসতো তাহলে যারা জমি করে আর কি খাই খেলা ছিলে তার কিছু লাভ টিকতো। ধান মনে করেন যে হয় ২৮-৩০ মণ, এখন এতে তেমন লাভ আমাকে পোষে না। এটা মনে করেন যে আমাদের এক্সেস খরচ হয়ে যায়, বুঝতে পারছেন? এটা মনে করেন যে সরকারের কাছ থেকে একটু পাইলে একটু সুবিধা হতো। কচুরিপানা ও ঘাস পচিয়ে জমিতে ছড়িয়ে দিতে পারলে জমির উর্বরতা বাড়ার পাশাপাশি সার খরচ কমবে। কৃষক যদি এই কচুরিপানাগুলো এক জায়গায় জড়ো করে পচিয়ে কম্পোস্ট সার তৈরি করে এবং জমিতে ব্যবহার করে, তাহলে জমি এই কম্পোস্ট সার ব্যবহারের কারণে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়তি সারের চাহিদা পূরণ করবে। জমি প্রস্তুত করতে সব ধরনের সহায়তা দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। নওগাঁ এখন। নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে জেলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামিকে আটকের পর নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়। সেনাবাহিনী জানায়, নরসিংদীর ৫ দুনার একটি বাড়ি থেকে শাহ আলমকে আটক করা হয়। এ সময় শাহ আলমের কাছে একটি পিস্তল, একটি গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। বছরের প্রথম দিনেই রাশিয়ার গ্যাস রপ্তানির জন্য বন্ধ হচ্ছে ইউক্রেনের ট্রানজিট। এখন থেকে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করতে পারবে না রাশিয়া। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগ্যাস আর রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রমের ৫ বছরের চুক্তি শেষ হচ্ছে বুধবার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপকে প্রস্তুতির সময় দেয়া হয়েছে। রাশিয়া ইউক্রেনকে ব্যবহার করে কোটি কোটি ডলার আয় করতে পারবে না। তবে হাঙ্গেরি, তুরস্ক আর সার্বিয়াতে তুর্কি স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ করতে পারবে রাশিয়া। চীনের সঙ্গে তাইওয়ানের একীভূতকরণে কেউ বাধা দিতে পারবে না। বছরের প্রথম দিনেই এমন বিধ্বংসী মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইংরেজি বর্ষবরণ উপলক্ষে এক বক্তব্যে তিনি বলেন, তাইওয়ান আর চীনের মানুষ এক পরিবার। 2,30,00,000 মানুষের এই দ্বীপকে বরাবরই চীন নিজেদের বলে দাবি করে আসছে। গেল বছর তাইওয়ানের আশেপাশের জলসীমায় প্রায় প্রতিদিন যুদ্ধজাহাজ আর বিমান টহলে রেখেছে বেইজিং। ভাষণে শি জিনপিং আরও বলেন, 2024 সালে দেশের জিডিপি প্রবৃদ্ধির আকার 130 লাখ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।